ওয়েলকাম টু গল্পকথন বাই নূর। আমরা পড়ছিলাম লেখক সাদাত হোসাইনের একটি বিখ্যাত উপন্যাস সে এসে বসুক পাশে। ইতিপূর্বে আমরা এর 5টা পর্ব পড়েছি, আজকে পড়ব 6ষ্ঠ পর্ব। পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি রেনু এবং আজাদের বিয়ের অনুষ্ঠান তারা কিভাবে করবে, কিভাবে সাজবে, এই সম্পর্কে বর্ণনা। এবার এর পরবর্তী পর্ব 6ষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। রেনু আর আজাদের বিয়েটা সত্যি খুব আয়োজন করে হলো। সেই আয়োজন দেখে হাকিম সাহেব যে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন তা ছুঁয়ে গেল রেনুকেও। যেন গত কয়েক বছরে কেবল তার জন্যই হঠাৎ বৃদ্ধ হয়ে পড়েছিলেন বাবা মা, ভুগতে শুরু করেছিলেন নানা অসুখে বিসুখে। রেনু এই সবই বুঝত। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অবধি সকলেই যেন তার বাবা মাকে দেখলে ওই একই কথা জপ্ত। কি ভাবছেন রেনুকে নিয়ে? কোনো ব্যবস্থা হলো? বয়স কিন্তু বসে থাকছে না, পরে আরো বিপদে পড়বেন। অত বাছবিচার করার অবস্থা কি এখন আর আছে আপনাদের? বাবা মা এসবে কান না দিলেও তাদের চাপা দুশ্চিন্তাটা যেন রেনু ঠিকই টের পেত। ফলে আজ বাবার ওই তৃপ্ত মুখ আর মায়ের চিন্তিত নির্ভার চাহনি দেখে যে আনন্দটা সে পাচ্ছে তার তুল্য কিছু নেই। আর এই সব কিছুর জন্যই আজাদের কাছে কৃতজ্ঞ সে। মানুষটা তার বেপথু জীবনটাকে যেন হঠাৎই ফুল ও ফসলে সুশোভিত করে দিয়েছে। যদিও চারপাশের ফিসফিসানি তাতে কমল না, রেনুর এই অভাবিত ভাগ্য যেন অনেকের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠল। তার নিকট আত্মীয় থেকে শুরু করে দূরের পরিচিত মানুষ অবধি। রেনু অবশ্য তাতে বিচলিত হলো না। সে এখন জানে চারপাশে মানুষ বলতে যা আছে তা মূলত দাড়িপাল্লার বাটখারা। এরা নিজেদের মাপ অনুযায়ী সারাক্ষণ অন্যকে মাপতে থাকে। আর তাদের এই নির্ধারিত বাটখারার চেয়ে কেউ যদি অধিক ওজনের হয়ে যায় তাহলেই তাকে ছেঁটে ফেলতে ইচ্ছে করে তাদের। তাদের থাকে ঈর্ষা, নিন্দা ও পরশ্রী কাতরতার নানান ভার। সবচেয়ে বেশি কথা হলো তা আজাদের আত্মীয় স্বজনদের মধ্যে। রেনুর প্রথম বিয়েটা ঠিক কী কারণে ভেঙেছে তার নানা ব্যাখ্যাও তারা দাঁড় করাতে চাইল। যেহেতু রেনুর পরিবার স্বজনদের কাছেও তার বিবাহ বিচ্ছেদের স্পষ্ট কোনো কারণ ছিল না, সেহেতু বিষয়টা আরো সন্দেহ তৈরি করতে লাগলো। সেই সন্দেহ রেনুর চরিত্র হনন থেকে শুরু করে নানাবিধ গুজবের ডালপালা বিস্তৃত করতে লাগলো। আজাদ সকলই মুখ বুজে সহ্য করতে লাগলো, যেন কোনো কিছুতে কিছু যায় আসে না তার। এতে যেন তারা আরো ক্ষুব্ধ হয়ে উঠল। আজাদের মতো যোগ্য কাঙ্ক্ষিত একটি ছেলে ঠিক কি কারণে রেনুর মতো এমন স্বামী পরিত্যক্তা একটি মেয়েকে বিয়ে করলো তা তারা ভেবেই পেল না। তাদের কতজন যে নিজেদের কন্যা, বোন কিংবা আত্মীয়দের সঙ্গে আজাদের বিয়ের কথা ভেবে রেখেছিল তার ইয়ত্তা নেই। ফলে তারা ক্ষুরোধার হয়ে উঠল আচরণে, কথায়। আজাদ অবশ্য কোনো কিছুই গ্রাহ্য করল না। সে বরং চুপচাপ সব সয়ে যেতে লাগলো। এমনকি বিয়ের পরও যখন তাদের যুগল জীবন চলতে লাগলো নিরুপদ্রব ঝঞ্ঝাটহীন, তখন তা অনেকের কাছে হয়ে উঠতে লাগলো বিষকাটা ঈর্ষার কারণ। রেনু ঠিক তার পরিবার আজাদকে ঝড় ফুঁক বা তাবিদ করেছে, কিংবা আজাদ নিজেই স্ত্রৈণ, এমন অসংখ্য কথা ভেসে বেড়াতে লাগলো চারপাশে। আজাদ অবশ্য কোনো কিছুরই কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে বরং এইসব তির্যক মন্তব্য তীব্র ভ্রুকুটিকে অগ্রাহ্য করেই দিন কাটাতে লাগলো নিজের মতো করে। রেনুও তাতে যোগ্য সঙ্গ দিতে লাগলো। ফলে আপাত দৃষ্টিতে মনে হলো তাদের জীবন যেন সাপোৎসংকুল পথের শেষে হঠাৎ এসে স্বর্গময় তোমার দেখা। সে জীবনে রেনু ক্রমেই ভুলে যেতে লাগলো তার ফেলে আসা জীবনের দুঃসহ স্মৃতি। আজাদ তাকে মিথ্যা বলেনি। জীবন সত্যি সত্যি জানে নোনাধরা স্মৃতির স্যাঁতসেঁতে দেওয়ালে কি করে নতুন রং করতে হয়, মুছে দিতে হয় দুঃসহ অতীতের ক্ষতচিহ্ন।
আর এজন্য অবশ্য একজন রঙওয়ালার খুব দরকার হয়। কিন্তু সবার জীবনে এই রঙওয়ালার দেখা মেলে না। ফলে বেশিরভাগ মানুষের জীবনই ক্ষতবিক্ষত হতে থাকে যন্ত্রণায়। বিষাক্ত স্মৃতির নিঃশ্বাস বয়ে বেড়াতে হয় জীবনভর। কিন্তু রেনু ভাগ্যবতী। তার জীবনে এক আশ্চর্য রঙের মানুষের দেখা পেয়েছে সে। এই মানুষটাকে আর কখনোই হারাতে চায় না সে। আজাদের দিনভর অফিস, সে ফেরে সন্ধ্যার পর। রেনু বৃদ্ধ শ্বশুরের দেখাশোনা করে, ঘর গোছায়। আজাদের বড় ভাই আসাদের স্ত্রী মিতুর সঙ্গে গল্প করে। মিতু সদ্য গর্ভধারণ করেছে, ফলে তার খানিক আলাদা যত্নের প্রয়োজন। সেটিও করার চেষ্টা করে রেনু। মাঝে মধ্যে আজাদের বড় বোন নীলুফা তার ছেলে মেয়েদের নিয়ে আসে। রেনু তাদের জন্যও যতটা সম্ভব করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ হঠাৎ তার মনে হয় এই সংসারে তার জায়গাটা যেন ঠিক স্বাভাবিক নয়। আপাত দৃষ্টিতে সব ঠিকঠাক মনে হলেও কোথাও যেন খানিক খামতি রয়ে গেছে। ওই খামতিটুকু সে গ্রাহ্য করতে চায় না, কিংবা কাউকে বলতেও চায় না, তবে কারণে অকারণে অনুভব করে। এই যেমন সেদিন নীলুফা এলেন। তিনি দুই ভাইয়ের বইয়ের জন্য দুখানা শাড়ি নিয়ে এসেছেন, কিন্তু কোন শাড়িটা কাকে দেবেন এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। শেষ অবধি সবার সামনে, মিতুর সামনে দুখানা শাড়ি রেখে তিনি বললেন, মিতু আগে তার পছন্দ মতো একটা বেছে নিক, তারপর রেনু নাও। কি রেনু, তোমার কোনো আপত্তি আছে? রেনু সবেগে মাথা নাড়ালো। না না, আপত্তি থাকবে কেন? ভাবির যেটা ভালো লাগে সেটাই নিক। এই ঘটনা যে ওই একবারই ঘটেছে তা নয়, বরং ঘরে বাইরে সারাক্ষণই এমন কিছু না কিছু ঘটতেই থাকলো। তার শ্বশুর নামাজ পড়তে মসজিদে যান। প্রতিবার যাওয়ার আগে রেনু তার জায়নামাজ, টুপি, পাঞ্জাবি গুছিয়ে দেন। কিন্তু জুমাবারে মসজিদ থেকে ফিরিয়ে তিনি মিষ্টির প্যাকেটটা তুলে দেন মিতুর হাতেই। কিংবা রেনু সামনে পড়লে তার হাতে দিয়েই বলেন, দেখো তো বড় বৌমা কোথায়। রেনু এসবে মন খারাপ করে না, কিংবা করতে চায় না। নেহাতে ছেলে মানুষই ব্যাপার স্যাপার ভেবে এড়িয়ে যেতে চায়। কিন্তু তারপরও কখনো না কখনো মন খারাপ হয় তার। নিজের অজান্তেই বুকটা ভার হয়ে আসে। তবে সেই বুক ভার অনুভব সেদিন যেন তীব্র যন্ত্রণা কারণ হয়ে উঠল। আজাদের চাচাতো বোন তরুর বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েতে অবধারিতভাবেই এ বাসার সবাই যাবে। কিন্তু নীলুফা শেষ মুহূর্তে বললেন, বাসা একদম খালি রেখে যাওয়া ঠিক হবে না, রেনু বাসায় থাকুক। কি বলিস আজাদ? এই একটা জায়গায় আজাদও যেন কোনো কথা বলতে পারে না। বড় বোনকে সে মায়ের মতো শ্রদ্ধা সমীহ করে। তারপরে সে বিড়বিড় করে বলে, এটা কেমন কথা আপা? কেমন কথা তুই জানিস না? কি জানবো? তরুর সঙ্গে তোর বিয়ে দেওয়া নিয়ে চাচিরা কম করেছিল? তোর অপেক্ষায় অপেক্ষায় কত বিয়ের প্রস্তাব তারা না করে দিয়েছিল, তা তুই জানিস না? জানি না তা নয়, কিন্তু আমি তো কখনো বলিনি যে আমি তরুকে বিয়ে করব। সরাসরি নাও বলিসনি। আর তোর এই নীরবতাকে আমরা সবাই সম্মতি ধরে নিয়েছিলাম। ফলে মা কিন্তু চাচিকে কথাও দিয়েছিলেন। কিন্তু সেটা তো আমার দোষ না আপা। তোর দোষ না, দোষ আমাদের, ঝাঁঝালা কণ্ঠে বললেন নীলুফা। আর সেজন্যই তো আমাদের সবার মতামতকে তুচ্ছ করেই তুই তোর সিদ্ধান্ত নিয়েছিস। এখন আর রেনুকে নিয়ে ও বাড়িতে কী সব কথা হয় তা তুই জানিস? আজাদ জানে। জানে বলেই অনেক কিছু নিয়েই অন্তত ঘরে সে তার কণ্ঠ উচ্চকিত করতে পারে না। তার এই চাচাতো বোনের সঙ্গে তার বিয়ে নিয়ে কম ঝল ঘোলা হয়নি। প্রথম দিকে যে তার একদমই মত ছিল না তাও নয়, কিন্তু শেষের দিকে এসে হঠাৎ করে যেন পুরোপুরি বদলে গেল সে। আর তার সেই বদলে যাওয়া যে রেনুর জন্য তা এখন সবাই জানে। আর সেই জানার সঙ্গে যুক্ত হয়েছে রেনুর অতীত। তাদের ডালপালা গজিয়েছে বিচিত্র সব গল্প। ফলে তরুর পরিবারে কিংবা আত্মীয়দের কাছে রেনু কাঠগড়ায় দাঁড়ানো এক ভয়ানক আসামির নাম। কিন্তু সে কথা রেনুকে বলতে চায়নি আজাদ। নীলুফা বললেন, এখন ও বাড়িতে যাওয়ার পর রেনুকে যদি কোনো বাজে কথার মুখোমুখি হতে হয় সেটা ভালো হবে। কথাটা আজাদও ভেবেছে। কিন্তু সবাই যখন ওই বিয়েতে যাওয়া নিয়ে নানা প্রস্তুতি আয়োজনে ব্যস্ত, তখন রেনুকে নাসূচক কিছু বলতে বাদ ছিল তার।
সে চায় না রেনু কখনোই তার অতীত নিয়ে কোনো আঘাত এই জীবনেও বয়ে বেড়াক। কিন্তু এখন কি করবে সে? আজাদ শেষ অবধি বিয়েতে গেল না। এই যে না যাওয়া, এই যে রেনুকে খানিক আড়াল করতে চাওয়া, কিংবা নিজ পরিবারের ভেতরে একটা অস্বস্তির চোরাকাটার ক্রমে জেগে ওঠাকে চেপে রাখতে চাওয়া, তাও ফিরে এলো বুমেরাং হয়ে। কাছের দূরের আত্মীয়দের মধ্যে নানান কথা উঠল, আর সে কথায় কতটা না আজাদ প্রতিভাত হলো তার চেয়ে অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠল রেনু। অথচ রেনু সেসবের কিছুই জানে না। সে বরং আজাদকে বলেছিল, আমি কোন শাড়িটা পরবো? কিসের শাড়ি? বড় ভাবি যে বললেন শুক্রবার